আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কমার্শিয়াল বা বাণিজ্যিক ভবনের বিশাল বিদ্যুৎ বিল কমিয়ে আনার একটা দারুণ এবং গোপন কৌশল নিয়ে আলোচনা করব। কিভাবে? সোলার জেনারেশন আর স্মার্ট ব্যাটারি স্টোরেজের এক অসাধারণ সমন্বয়ের মাধ্যমে। শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক, তাই না? বাণিজ্যিক ভবনের বিদ্যুৎ বিলগুলো কেন এত আকাশ ছোঁয়া হয়? প্রতি মাসে ফেসিলিটি ম্যানেজারদের যে বিশাল খরচের ধাক্কা সামলাতে হয়, আজ আমরা মূলত তার পিছনের আসল কারণটাই খোঁজার চেষ্টা করব। আজকের আলোচনায় আমরা মূলত 5টি বিষয় কভার করব। 1. ডিমান্ড বনাম কনজাম্পশন। 2. সোলারের সীমাবদ্ধতা। 3. পিক শেভিংয়ের ক্ষমতা। 4. সাইট ফিজিবিলিটি বা সম্ভাব্যতা যাচাই। এবং সবশেষে ইনস্টলেশনের প্রস্তুতি। একটা বিভ্রান্তিকর বিদ্যুৎ বিল বোঝা থেকে শুরু করে ভবনে 25 বছর মেয়াদী একটি সম্পদ সফলভাবে স্থাপন করার পুরো যাত্রাটাই থাকছে এখানে। চলুন আমাদের প্রথম সেকশন দিয়ে শুরু করা যাক, ডিমান্ড বনাম কনজাম্পশন। সাধারণত বাণিজ্যিক বিদ্যুৎ বিলের গঠনটা বেশ বিভ্রান্তিকর। বিলের এই দুটি প্রধান পরিমাপের পদ্ধতি আমাদের খুব স্পষ্টভাবে বুঝতে হবে। একদিকে আছে ইলেকট্রিসিটি ডিমান্ড বা বিদ্যুতের চাহিদা, যা কিলোওয়াটে মাপা হয়। অন্যদিকে আছে কনজাম্পশন বা বিদ্যুতের ব্যবহার, যার হিসাব হয় কিলোওয়াট আওয়ারে। এই দুটোর পার্থক্য নিখুঁতভাবে বুঝতে পারাটাই কিন্তু দৈনন্দিন পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের একদম মূল চাবিকাঠি। বিষয়টা আরেকটু সহজে বলা যাক। ধরুন, ডিমান্ড বা কিলোওয়াট হলো একটা গাড়ির গতির মতো, অর্থাৎ আপনি কত বেগে গাড়ি চালাচ্ছেন। আর কনজাম্পশন বা কিলোওয়াট আওয়ার হলো গাড়িটা ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করল তার মতো। শক্তির এই তাত্ত্বিক পরিমাপগুলো দৈনন্দিন জীবনের সাথে মেলালে বুঝতে কিন্তু একদমই সময় লাগে না। এবার আসল সমস্যার কথাটা বলি। শুনলে হয়তো অবাক হবেন, মাত্র 15 মিনিটের জন্য কোনো ভারী যন্ত্রপাতি চালু করলে যে বিশাল ডিমান্ড স্পাইক বা সাময়িক চাহিদার চূড়া তৈরি হয়, সেটাই পুরো মাসের বিদ্যুৎ বিলের 50% পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে। ভাবা যায়, মাত্র 15 মিনিট। হিসাব নিকাশের দিকে একটু নজর দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, সাধারণ সোলার প্যানেল বসালে বিদ্যুৎ ব্যবহারের খরচ বা এনার্জি চার্জ হয়তো প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে, কিন্তু ওই যে অত্যন্ত ব্যয়বহুল ডিমান্ড চার্জ, সেটা কিন্তু আগের মতোই বিপজ্জনকভাবে বেশি থেকে যায়। এটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। আর ঠিক এই কারণে আমরা আমাদের দ্বিতীয় সেকশনে চলে আসছি, সোলারের সীমাবদ্ধতা। অনেকেই ভাবেন সোলার প্যানেলই হয়তো সব সমস্যার সমাধান, কিন্তু এনার্জি পলিসির গবেষণাগুলো বলছে অন্য কথা। নন কোইন্সিডেন্ট ডিমান্ড চার্জ নামের একটা সাধারণ বিলিং কাঠামোর কারণে শুধু সোলার প্যানেল দিয়ে কিন্তু খুব বেশি আর্থিক সুবিধে পাওয়া যায় না। কারণ মাসের যে কোনো একটা সময়ের সর্বোচ্চ চাহিদার উপর ভিত্তি করেই এই ডিমান্ড চার্জটা নির্ধারণ করা হয়, সময়টা যখনই হোক না কেন। এখানে আসলে একটা সময়ের বিশাল অসামঞ্জস্যতা বা টেম্পোরাল মিসম্যাচ কাজ করে। দিনের ঠিক মাঝামাঝি সময়ে, যখন সূর্যের আলো থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়, বাণিজ্যিক ভবনগুলোতে তখন বিদ্যুতের চাহিদা ততটাও থাকে না। বরং পরন্ত বিকেলে যখন বিদ্যুতের চাহিদা একদম চূড়ায় পৌঁছায়, তখন সোলারের উৎপাদন স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। তো লাভটা হলো কোথায়? এই সমস্যার তো একটা সমাধান লাগবে, তাই না? চলুন তৃতীয় সেকশনে যাই, পিক শেভিংয়ের ক্ষমতা। আজকের আলোচনার মূল নায়কের সাথে পরিচয় করিয়ে দিই, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের সাথে সোলার প্যানেলের সমন্বয়। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এর গাণিতিক প্রমাণ। বিদ্যুতের চাহিদা যখন সর্বোচ্চ থাকে, তখন ব্যাটারিতে জমে থাকা শক্তি ব্যবহার করে খুব সহজেই কিন্তু একটা ভবনের গ্রিড ডিম্যান্ড বা চাহিদার চূড়াটাকে কৃত্রিমভাবে সমতল করে দেওয়া যায়। একেই বলে পিক শেভিং। এই গ্রিড টু ব্যাটারি পিক শেভিং স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার জন্য একটা স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএমএস ব্যবহার করা হয়। এর ব্যবহারিক ধাপগুলো বেশ সোজা। প্রথমে 15 মিনিটের ইউটিলিটি ডেটা বিশ্লেষণ করে সঠিক ব্যাটারি নির্বাচন করা এবং ইএমএস ইনস্টল করা হয়। এরপর ডিসচার্জ ট্রিগার কনফিগার করে বিভিন্ন ইনসেন্টিভ প্রোগ্রামে যুক্ত হয়ে পুরো সিস্টেমটাকে নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা হয়। ব্যাস, কাজ শেষ। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ সেকশনে, সাইট ফিজিবিলিটি বা সম্ভাব্যতা যাচাই। তাত্ত্বিক কথা তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তবে একটা সাইটের মূল্যায়ন কিভাবে শুরু করা যায়।
একটা ফিজিবিলিটি স্টাডির জন্য প্রথমে 12 মাসের ডেটা সংগ্রহ এবং সরাসরি সাইট পরিদর্শনের কাজটা করতে হয়। এরপর তৈরি করা হয় একটা কাস্টমাইজ সিস্টেম ডিজাইন, আর এর মাধ্যমে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI হিসাব করে বোঝা যায় পুরো বিষয়টা আর্থিকভাবে কতটা লাভজনক। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এই যে পিক শেভিং আর ক্লিন এনার্জি জেনারেশনের কথা বললাম, এর ফলে বাণিজ্যিক ক্ষেত্রে এই বিশাল বিনিয়োগ উঠে আসতে, অর্থাৎ পেব্যাক পিরিয়ড হতে সময় লাগে মাত্র 4 থেকে 6 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 4 থেকে 6 বছর। এবার আমরা আমাদের পঞ্চম এবং বলতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনে চলে এসেছি, ইনস্টলেশনের প্রস্তুতি। একটা বাণিজ্যিক সম্পত্তির ভৌত এবং কাঠামোগত প্রস্তুতির কাজটা কিন্তু বেশ বড়। সোলার সিস্টেম বসানোর আগেই ভবনের বেস লোড কমানোটা খুব জরুরি। যেমন ধরুন LED লাইট ব্যবহার করা, সাশ্রয়ী HVAC সিস্টেম বসানো এবং ভবনের লিকেজগুলো ঠিক করা। এতে করে বিদ্যুতের ব্যবহার কমে আসে এবং পরবর্তীতে তুলনামূলক ছোট আর সাশ্রয়ী একটা সোলার সিস্টেম কেনা সম্ভব হয়। যেহেতু সোলার প্যানেলগুলো সরাসরি ফ্যাসিলিটির মূল বিদ্যুৎ ব্যবস্থার সাথে যুক্ত থাকে, তাই কিছু কাঠামোগত এবং বৈদ্যুতিক বাধাও আগে থেকে দূর করতে হয়। ছাদের ভারবহন ক্ষমতা যাচাই করা, 120% নিয়মের অনুবর্তিতা নিশ্চিত করা এবং আগে থেকে তারের পাইপ বা কন্ডুইট বসানোর মতো কাজগুলো কিন্তু একদম বাধ্যতামূলক। এই পর্যায়ে একটা দারুণ তথ্য দিই, নতুন ভবন নির্মাণের সময় যদি একটু ভেবেচিন্তে সোলার রেডি বা সৌরবিদ্যুৎ উপযোগী ডিজাইনের উপাদানগুলো যোগ করা হয়, তবে জানেন কি, ভবিষ্যতের ইনস্টলেশন খরচ এক ধাক্কায় 25% পর্যন্ত কমানো সম্ভব। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। তবে মনে রাখতে হবে, কমার্শিয়াল সোলার কোনো সাধারণ যন্ত্র নয় যে একবার লাগিয়ে নিশ্চিন্তে ভুলে যাবেন। এটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ। এর জন্য নিয়মিত প্যানেল পরিষ্কার, রিমোট মনিটরিং এবং থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে ইনভার্টারের ত্রুটি খোঁজার মতো সতর্ক রক্ষণাবেক্ষণ একান্ত প্রয়োজন। তাহলে আলোচনা শেষে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেই আজকের পর্ব শেষ করি। আপনাদের ফিক্সড এনার্জি খরচকে একটি নিয়ন্ত্রণযোগ্য 25 বছর মেয়াদী বিশাল আর্থিক সম্পদে পরিণত করতে কোনো স্থাপনা কি আসলেই প্রস্তুত? ভাবুন আর সিদ্ধান্ত নিন। আজ এ পর্যন্তই।